বলছিলেন আমি বগুড়া বিএটি সহকারী পরিচালকের সাথে একটু কথা বলি। জনাব জিয়াউর রহমান, সোমবারের অভিযানে 19টি গাড়ির বিরুদ্ধে বগুড়ায় মামলা হয়েছে, 20,400 টাকা জরিমানা আদায় করা হয়েছে। আপনি কি মনে করেন যে বগুড়ায় যতগুলি ফিটনেসহীন গাড়ি আছে সবগুলিকেই আটক করা গেছে, মানে এই 19টি আছে না আরো আছে? জনাব জিয়াউর রহমান। আরো আছে, জি ধন্যবাদ। আমরা 19টা হচ্ছে আমরা যে স্পটে করছিলাম সেই স্পটের ঘটনা। টোটাল আমরা 44টা মামলা করেছি, আর এখান থেকে জরিমানা আদায় হয়েছে 28,200। আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটার একটা যে ইম্প্যাক্ট, এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ইফেক্ট পড়বে। কারণ আমি জামালউদ্দিন স্যারের সাথে একমত। কারণ হচ্ছে যে এই যে আমাদের অভিযান এটা কিন্তু চলমান, আমরা জেলা পর্যায়ে। জনাব জিয়াউর রহমান, আপনি নিশ্চয়ই এটি নিয়ে বলবেন। আমি জানতে চাই যে আর কতগুলো গাড়ি এরকম ফিটনেসহীন থাকতে পারে বলে আপনারা অনুমান করেন, এবং এই গাড়িগুলো আসলে ফিটনেসহীন থাকলো কি করে আপনাদের অভিযান চলতে থাকলে? ফিটনেসবিহীন আসলে দেখেন, শুধু যে আমাদের দায়িত্ব তা কিন্তু না। আমরা যখন মোবাইল কোড করি তখন কিন্তু আমরা যে ফিটনেস দিই, ফিটনেসের মোটরযানগুলো ফিটনেসের আওতায় আনার জন্য শুধু যে বিআরটি এর আমরা আমাদের দায়িত্ব আছে, ঠিক আছে। তারপরে পুলিশ আছে, তারা এনফোর্সমেন্ট করে। তারপর মালিক সমিতি যদি এগুলো যথাযথ ভূমিকা পালন করে তাহলে কিন্তু এগুলো ফিটনেসের আওতায় আনা সম্ভব। তার মানে আপনি বলছেন যে জনাব জামালউদ্দিন বলছিলেন যে এটি সকলেরই একসাথে দায়িত্ব আছে। জনাব জিয়াউর রহমান, আপনি আমাদের সঙ্গে আসবেন। আমি একটু চট্টগ্রামের নগর পরিকল্পনা প্রকৌশলী আলী আশরাফ, আমি আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রাম মহানগরে একই রুটে একই কোম্পানি বাস চালানোর নির্দেশন দিয়েছে সম্প্রতি প্রশাসন। এই চট্টগ্রাম মহানগরে যানবাহনের চলাচল বর্তমানে কতটা শৃঙ্খলা সেখানে আছে? জনাব আলী আশরাফ। জি, আপনাকে ধন্যবাদ। যে প্রস্তাবটা একই রুটে একই কোম্পানির গাড়ি চালানোর যে কথাটা বলা হয়েছে, আমি সেটাকে সাধুবাদ দিই। এটি একটি ভালো উদ্যোগ, এবং এটা যদি করা যায় এবং সফলভাবে করা যায় তাহলে আমাদের অনেক কিছু করা সম্ভব। এবং চট্টগ্রামে একটা উদাহরণ আমি দিতে পারি। এখন পুলিশ প্রশাসন ডিসিপ্লিনের ব্যাপারে যে চেষ্টাটা করতেছে, সেটা যদি চলতে থাকে তাহলে আমরা অবশ্যই সুফল পাব। এবং অতীতে বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই পুলিশ প্রশাসন সচেষ্ট হয়েছে তখন আমরা সুফল পেয়েছি। এর আগে একবার ওসমান আলী খান সাহেব যখন চট্টগ্রামে পুলিশ কমিশনার ছিলেন তখনও এরকম সিরিয়াস উদ্যোগ নেওয়া হয়েছিল এবং আমরা তার সাফল্য দেখেছি। এখন এক্ষেত্রে আমাদের প্রকৌশলী আলী আশরাফ, আপনাকে ধন্যবাদ। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পর যখন আমরা ফিরে আসবো তখন জনাব ইলিয়াস কাঞ্চন আপনার কাছে জানতে চাইবো যে সারা বছর ধরে তো অভিযান চলছে, এবং আমরা দেখলাম জেলা পর্যায়গুলিতে আসলে অভিযান চলছে, সে ঠিকই আছে, এবং সকল স্তরে সকল স্টেক হোল্ডার আইডিয়াল না হলে একটা আইডিয়াল সিচুয়েশন আসলে কল্পনা করা যায় না। এই সম্পর্কে আপনার মূল্যায়ন একটু শুনবো, তারপর আমরা পুলিশ কমিশনার সাহেবের কথা শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব ইলিয়াস কাঞ্চন, বিরতির আগে সবগুলি সেক্টরের ক্ষেত্রে সমন্বিত এর কথা বলা ছিল। আমাদের অনেক দর্শক অনেক মতামত পাঠিয়েছেন। কয়েকজন দর্শকের মতামত আমি একটু পড়ে শুনতে চাই। মাহমুদ, উনি বলছেন 1,000 টাকা বেশি খরচ করে গাড়ি বিআরটিতে নিয়ে গিয়ে ফিটনেস নেওয়া সম্ভব। সরকারি গাড়িগুলোর ফিটনেসের যে কি অবস্থা, খোদ পুলিশ, ওয়াসা, সিটি কর্পোরেশন ইত্যাদি গাড়িতে এরকম অবস্থা দেখা যায়। ও আরেকজন দর্শক এরকম বলছেন যে আসলে অনেক সময় অনেক গাড়িকে ঝরঝরে দেখা গেলেও তাদের ফিটনেস আছে এরকমও শোনা যায়। এই সার্বিক অবস্থায় যেটা আছে। আর যে কথাটি মানে যে আমাদের শামসুল হক ভাই বলেছেন যে চলমান প্রক্রিয়া, যেটা চলমান বলতে কিন্তু শুধু এই গভর্নমেন্টের ব্যাপারে কিন্তু উনি বলেন না। আমরা এর আগে যে গভর্নমেন্ট সরকার ছিল সেই সময় কিন্তু আমরা দেখেছি এরকম মাঝে মধ্যে এরকমভাবে মানে জানান দিয়ে এই কাজগুলো করা, কিন্তু তারপরেও কিন্তু অসংখ্য গাড়ি ফিটনেসবিহীন। এখন ফিটনেস দেওয়ার যে প্রক্রিয়াটা, সেই জায়গায় যদি আপনার যদি চেঞ্জ না নিয়ে আসেন, যে আপনি ফিটনেসই দিচ্ছেন, আপনি আনফিট গাড়িকে ফিটনেস। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে যখন অভিযান চলছে তার 3 দিন আগে আপনার বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এটাকে কি বলে যে গাড়ি বিক্রি করে তাদের বারবিটা, তারা ওইখানে যে কাজটি করেছেন, সেখানে আমাদের অর্থমন্ত্রী ছিলেন এবং নৌ পরিবহন মন্ত্রী ছিলেন। ওনারা বলেছেন যে জাপান থেকে পুরনো বাস আমদানি করার জন্য ওনারা অনুমতি দিয়েছেন। এখন সড়ক এবং আপনার সেতু মন্ত্রী এটা ধরার জন্য নামছেন, আরেক দিক দিয়ে আপনার জাপান থেকে এই গাড়িগুলো আসবে। তো সেই গাড়িগুলো কয়দিন পরে আবার ধরতে হবে। এই যে এই বিষয়গুলো আসলে কে কি করবে,
কার কি করা উচিত, মানে সকল- সেই যে সমন্বয়টা, সেই Right. সমন্বয়টা কোথায় আপনি আমাকে বলেন। Right. কারোর মধ্যে তো সেই সমন্বয়টা নেই। তারপরে এই যে ইজি বাইক বলেন, নসিমন করিবন বলেন, সেটা কিন্তু বিআরটিএ কিন্তু তাদেরকে কোনো লাইসেন্স কিন্তু দিচ্ছে না। আজকে বলেন বাংলাদেশে এই যে এই নসিমন করিমন ভটভটি এই যে গাড়িগুলো, আনফিট গাড়িগুলোর সংখ্যা কত, এবং এই যে গাড়িগুলো যারা চালাচ্ছে প্রতিদিনই কিন্তু আপনি এর সংবাদ কিন্তু পাচ্ছেন যে সড়ক দুর্ঘটনা তাদের কারণে কিন্তু ঘটতেছে। তো সেটা কে দেখবে আসলে? সেটা আসলে দেখার কে? দেখার জন্য আমি যার জন্য সবসময় বলতেছি যে একটা হায়ার অথরিটি আমাদের এখানে দরকার আছে, যিনি এই যে সবগুলি যিনি বিষয়ে সবকিছু সমন্বিত বিষয় নেয়। জিনিসটাকে নক করবে। জনাব রেজাউল আলম, আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাইবো যে গত মাসে নাটোরে বড়াই গ্রামের দুর্ঘটনা কবলিত দুটি বাসের কোনোটিরই সড়কে চলাচলের ফিটনেস সার্টিফিকেট ছিল না। বাস দুটি যে কোম্পানি তাদের কারোরই অনুমতি ছিল না ওই সড়কে যাওয়ার। সারা বছর ধরে যদি এই ফিটনেসের এইটি চলতেই থাকে তাহলে এই দুটি এরকম করতে পারলো কেমন? মাঠ পর্যায়ে প্রশাসনিক কোন জায়গায় ত্রুটিটা ছিল আসলে? ত্রুটি আপনাকে একটু একটা উদাহরণ দিই। যেমন আপনি শহরের ভেতরেই দেখবেন যে যখন যানবাহন চলাচল করছে বা কেউ ট্রাফিক রুল ভায়োলেট করছে, আমরা কিন্তু তাদেরকে ধরছি, তাদেরকে প্রসিকিউট করছি। যখন একজন ব্যক্তিকে, একটা ভেহিকেলকে আমি প্রসিকিউট করছি, পাশাপাশি কিন্তু আরো 10টি গাড়ি কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে আইন ভঙ্গ করে, তখন কিন্তু যাকে আমরা প্রসিকিউট করছি উনি কিন্তু বলছেন আপনি আমাকে প্রসিকিউট করছেন, ওনাকে কেন প্রসিকিউট করছেন না? তার মানে একটা আইন ভঙ্গকারী যানবাহনকে আমি নিয়ন্ত্রণ আনতে গিয়ে পাশাপাশি অনেকগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখন এটি আমাদের বলবো যে এই শহরে যে প্রায় লোক সংখ্যা যেটি আছে, তা এই লোক সংখ্যার অনুপাতে যানবাহনও যা আছে, শহরের ধারণক্ষম যে রাস্তা কতটুকু আছে। একটা সেকেন্ড, জনাব প্রফেসর শামসুল আলম, আপনি নিশ্চয়ই এই বিষয়টি আমাদেরকে একটু বলবেন যে এর কোনো বিকল্প আছে কিনা। জনাব রেজাউল আলম একটু কন্টিনিউ করুক। আমরা যে আপনি বলছিলেন যে রাস্তায় যখন একটি গাড়ি চলে তখন একটি গাড়িকে ধরা আরো কয়েকটি বেরিয়ে যায়, অনেক সময় বেরিয়ে যাচ্ছে। জি। তা এখানে এই যে আইন মানার একটা সংস্কৃতির ব্যাপার আছে, যে সবাইকে আমি একজন ব্যক্তি রাস্তা দাঁড়িয়ে সবাইকে আমার আইনের আওতায় নিয়ে আসতে পারবো না। সেই ক্ষেত্রে স্টেক হোল্ডার যারা আছে তাদের সকলের সমন্বিত একটি প্রয়াস দরকার আছে। আমাদের সাথে বিআরটি কাজ করছে, মালিক সমিতি, শ্রমিক সমিতি, প্রত্যেকেরই একটি জায়গা আছে এই ব্যাপারগুলো রেগুলেট করার। প্রত্যেকে সমন্বিতভাবে যদি এই একটা জায়গাকে স্ট্রিমলাইন করা না হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো শুধুমাত্র আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে এককভাবে পুরোপুরি এলিমিনেট করা সম্ভব না। আমি একটু মাঠ পর্যায়ে থেকে জিয়াউর রহমানের কাছ থেকে জানতে চাইবো যে মহাসড়কে সারা বছরই আপনারা যে অভিযান চালান বা যে লক্ষ্য রাখেন, সেতে ফিটনেসহীন বাস বা অবৈধ লাইসেন্স বা লাইসেন্সহীন চালকদেরকে ধরতে আপনারা সবচেয়ে বড় বাধা আসলে কি অনুভব করেন? হাইওয়ে পুলিশের সহায়তায় আপনারা এটি সারা বছরই করে থাকেন, আমরা জেনেছি। সবচেয়ে বড় বাধা কি আসলে সেটি ঠিক মতো করতে? জনাব রেজাউল করিম, সরি জনাব জিয়াউর রহমান। আমরা আসলে প্রতি মাসে 10 থেকে, জি আমরা ধন্যবাদ, আমরা প্রতি মাসে 10-15টার মতো মোবাইল কোড করে থাকি বগুড়াতে। তো আমরা যে ফেস বলতে আসলে আমরা এই যে আমরা মোবাইল শুরু করলাম আমার যে বিশেষ অভিযান, এখানে আমরা সরাসরি না শুনতে পাচ্ছি যদি এটা কন্টিনিউ চলে তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই বগুড়ার আপনার ওই পরিবহন সেক্টরে আপনার দেখা যাচ্ছে যে স্ট্রাইক করতে পারে, এরকম আমি শুনতে পাচ্ছি। তো এই ধরনের আমরা ফেস করি। তারপরে হচ্ছে আপনার দেখা যায় যে অনেক সময় আমরা মোবাইল কোর্টে করলাম, আমরা স্যার আরেকটু আগে যে স্যার বললেন যে পাশ কাটায় চলে যায়, এটা তো আসলে মোবাইল কোর্ট যখন চালানো হয় তখন কিন্তু সব গাড়িকে যদি একসাথে আমরা আটকাই তাহলে কিন্তু যানজট তৈরি হয়ে যাবে। তাই এটাও মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হয়। জনাব জিয়াউর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি পরিকল্পনাবিদ প্রকৌশলী আলী আশরাফ আপনার কাছে জানতে চাইবো যে যেসব গাড়িগুলির কথা আমাদের এখানে প্যানেলিস্ট আলোচকরা বললেন যে নসিমন করিমন বা ইজি বাইকের মতো গাড়িগুলি, সেগুলি উঠিয়ে দিলে কি চট্টগ্রামের মতো শহরের জনভোগান্তি বাড়বে, এবং বাড়লে পরে জনগণ এটা কিভাবে মেনে নেবে? জনাব আলী আশরাফ। যে আমাদের চট্টগ্রামে নসিমন করিমন নাই, তবে আপনার ইজি বাইকের মতো গাড়িগুলি আছে, তবে সেটা পরিমাণে অত বেশি না। তবে যেটা বেশি আছে সেটা মোটরাইজড রিক্সা। এখন মোটরাইজড রিক্সার সমস্যা আছে, অ্যাক্সিডেন্ট বেশি হয়, তবে এটা উঠিয়ে দেওয়াটা সমস্যার সমাধান না। এর একটা বিকল্প গণপরিবহনের ব্যবস্থা করেই যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে এটা সমস্যার সমাধান হবে। তবে যে কথাটা আমি এখানে একটু যোগ করতে চাই, যে কথাটা বলা হচ্ছে না, সেটা হচ্ছে যে আমরা সবাই কোথাও না কোথাও কম্প্রোমাইজ করছি। সেখানে পুলিশ কম্প্রোমাইজ করে, আমি জনগণের অংশ হিসেবে আমি কম্প্রোমাইজ করতেছি, এবং কম্প্রোমাইজ করি বলেই আইনের প্রয়োগটা হচ্ছে না। আমাদের আছে, আইনের প্রয়োগটা যদি ঠিকমতো হয় এবং ফাইন টিউনিং, আমাদের আইনের মধ্যে যে ফাঁক ফোকরগুলি আছে, প্রফেসর শামসুল হক সাহেব যে কথাগুলি বলেছেন, কিছু কিছু আমাদের পদ্ধতিগত ত্রুটি আছে, সেটা শুদ্ধ করে আমরা এটা বোধহয় সমাধান করতে পারি। তবে এখন যে কাজটা করা হচ্ছে
চলমান প্রক্রিয়ার সঙ্গে এটা যদি আনঅ্যানাউন্সড হতো তাহলে বোধহয় আরো ভালো হতো, এবং আমি এই ধরনের প্রক্রিয়ার পক্ষপাতী। জনাব আলী আশরাফ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব জামালউদ্দিন আপনার কাছে জানতে চাইবো যে এই পুরো বিষয়গুলি শুনেন, এগুলির মধ্যে আপনার মন্তব্য কি, এবং তারপরে আমরা প্রফেসর শামসুল আলমকে শুনবো। আমি মাঝখানে একটু শুনিয়ে রেখে একজন চালক, ওনার নাম রিপন, উনি বলছেন যে আমি একজন চালক, ধন্যবাদ জানাই যে অভিযান চলছে, দিন দিন পুলিশকে টাকা দিয়ে গাড়িগুলি আবার রাতে দেখা যাবে। কেউ কেউ আবার বলছেন যে এই গাড়িগুলিকে আসলে ফিটনেসের বিরুদ্ধে ধরা হচ্ছে, সেই গাড়িগুলিকে ডিস্ট্রয় করা উচিত। আপনি যদি একটু সার্বিকভাবে মূল্যায়ন করতেন। উনি দুটি বিষয় তুলে ধরেছেন, আপনারা যখন অভিযান চালাবেন তখন পরিবহন সেক্টরে ধর্মঘট একটি হুমকি, আবার যেটি পুলিশ কমিশনার সাহেব বললেন যে একসাথে অনেকগুলি গাড়ি ধরলে সেটি একটি যানজট সৃষ্টি করতে পারে। না, এটি বাস্তবতা যে সবাইকে একসাথে কিন্তু ধরা যায় না। মানে সবসময় মানে শাস্তিমূলক বা প্রতিবিধানমূলক কাজগুলো মানে শুরু করতে হয় যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়ায় কিন্তু কাজগুলো চলছে। আর যেই প্রসঙ্গগুলো চলে আসছে, যে সমস্যাটি আজকের, এটা কিন্তু একদিনে হয়নি, অনেক দিনের। আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব বলছেন যে অনেক বছর ধরে কিন্তু এই সমস্যাটা চলে আসছে। আমাদের দিক থেকে যেটি বলার সেটা হচ্ছে যে এই সমস্যার সমাধানের জন্য, যেমন ফিটনেস দেওয়ার ক্ষেত্রে, এই সরকারের কোনো কার্যক্রম আছে কিনা, আমরা কি কোনো পরিবর্তন আনতে চাচ্ছি বা সরকার কি চাচ্ছে, সেরকম সদিচ্ছা কি সরকারের আছে, এই প্রশ্নটা মানে খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি মনে করি যে আমরা মনে করি যে ম্যানুয়ালি যে ফিটনেস দেওয়ার যে প্রক্রিয়া, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মানুষের উপর নির্ভর করে আমি যন্ত্রকে পরীক্ষা করতে পারবো না, যন্ত্রের পরীক্ষা করবো, এবং সেই জন্য ভিএসি দরকার। এটা আধুনিক একটা প্রযুক্তি ব্যবহার করে যন্ত্রই বলে দেবে গাড়িটি সঠিক কিনা, ঠিক আছে কিনা, ফিট আছে কিনা, এবং সেই কার্যক্রম কিন্তু সরকার নিয়েছে অলরেডি। ঢাকা শহরে আমরা একটি ভিএসি চালু করার জন্য মানে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারের সহযোগিতায় কার্যক্রম চলছে। প্রত্যেকটি বিভাগীয় শহরে ভিএসি যাতে চালু হয় সেই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এখন দীর্ঘদিন ধরে চলে আসা যে সমস্যা, এটি যদি রাতারাতি আজকের সরকারের কাছে মিরাকুলাস কোনো পরিবর্তন চায়, তাহলে সম্ভবত এটা সম্ভব না।